শিক্ষার্থীরা একাডেমিক অ্যাকাউন্টিং 8 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে দুই ঘর নবোদন বই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখান থেকেই আমি আজকে দুই ঘর নবোদন বই প্রস্তুত করে দেখাবো। যদি তোমরা খেয়াল করো, দেখো কতে লেখা আছে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো, খতে লেখা আছে 8, 15, 20 এবং 30 তারিখ লেনদেনগুলোর জাবেদা দেখাও। গ নম্বরে লেখা আছে উপরোক্ত লেনদেনগুলোর দ্বারা একটি নগদান বই প্রস্তুত করো। তারা কিন্তু এখানে কোথাও বলে নাই যে আপনি একটি দুই ঘর নগদান বই প্রস্তুত করেন। তো আমরা কিভাবে বুঝলাম যে এটা দুই ঘর নগদান বই? প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপকে যদি নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকে তাহলে সেটা দুই ঘর নগদান বই প্রস্তুত করতে হবে। আর উদ্দীপকে যদি নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন থাকে, সেই সাথে বাট্টা নিয়েও কথা থাকে, অর্থাৎ বাট্টার লেনদেন থাকে, তাহলে সেটা হবে তিন ঘর নগদান বই। আসলে তাহলে আমাদের উদ্দীপকটা যদি ভালো করে খেয়াল করি, দেখো এখানে 3 তারিখ দেখো নগদে পণ্য বিক্রয় 7,500 টাকা এবং দাগ কাটা চেকে 5,000 টাকা, অর্থাৎ নগদের লেনদেনও আছে, চেকের লেনদেনও আছে। তার মানে এই নগদ আর চেক দেখে, মানে ব্যাংক দেখে আমরা বুঝতে পারলাম এটা একটি দুই ঘর নগদান বই। তাহলে যদি প্রশ্ন জাগে যে এটা তো তিন ঘরাও হতে পারতো, কারণ তিন ঘরাতেও তো নগদান এবং ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, দুই ঘরা এবং তিন ঘরা নগদান বইয়ের মূল পার্থক্য হলো বাট্টা। এখানে দেখো কোনো লেনদেনে বাট্টার কথা বলা নেই, তাই আমরা এই উদ্দীপক থেকে দুই ঘর নগদান বই প্রস্তুত করতে পারবো। তো দুই ঘর নগদান বই প্রস্তুত করার জন্য প্রথমেই আমরা ছক আট করে নিব। এটা হলো দুই ঘর নগদান বইয়ের ছক। এটাকে দুই ঘর নগদান বই বলার কারণ হলো কারণ এটার মধ্যে নগদ এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। যেহেতু টাকার ছক দুইটা, তাই একে দুই ঘর নগদান বই বলা হয়। তিন ঘর নগদান বইয়ে টাকার ছক থাকে 3টা, যা তোমরা জানো। এক ঘর নগদান বইয়ে টাকার ছক থাকে একটা, শুধু নগদ লেনদেন লিপিবদ্ধ করার জন্য। বর্তমানে এক ঘর নগদান বইয়ের ব্যবহার দিন দিন হ্রাস পাচ্ছে। অঙ্ক শুরু করার আগে যেই প্রতিষ্ঠানের নগদান বই তার নাম উপরে লিখে নিতে হবে। এটা হলো আমিন ট্রেডার্সের নগদান বই। উপরে লিখতে হবে নগদান বই শুরু করার আগে এভাবে উপরে দোকানের নাম, দুই ঘর নগদান বই, মাস সাল লিখতেও পারো, না লিখলে কোনো সমস্যা নেই। তারপরে আমরা তারিখের কলমে সাল এবং মাসের নাম লিখে নিব। 2022। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বই করার জন্য সব সময় দুইটা কথা মাথায় রেখে দিবে। সেই দুইটা কথা কি? আসলে ডেবিট, গেলে ক্রেডিট। কি বলেছি আবার? আসলে ডেবিট, গেলে ক্রেডিট। অর্থাৎ নগদ টাকা এবং চেক যদি আমাদের কাছে আসে তাহলে আমরা ডেবিট পাশে বসাবো, যদি নগদ টাকা এবং চেক আমাদের কাছ থেকে চলে যায় তাহলে আমরা ক্রেডিট পাশে বসাবো। সবসময় নগদান হিসাবের বিপরীত নামটাকে আমরা এই বিবরণ ছকে লিখে দিব। তো আসো আমরা আমাদের এই উদ্দীপক থেকে অঙ্কটি শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, নগদান বইয়ের প্রথম লাইনটিতে দেখো প্রারম্ভিক নগদ তহবিল লেখা আছে 26,500 টাকা এবং ব্যাংক জমা উদ্বৃত্ত লেখা আছে 22,500 টাকা। প্রথম লেনদেনটি লিপিবদ্ধ করার জন্য আমি তোমাদেরকে এখানে একটা নিয়ম দেখাচ্ছি। দেখো, প্রারম্ভিক নগদ তহবিল, নগদ উদ্বৃত্ত বা নগদ জের বা হাতে নগদ ইত্যাদি যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ডেবিট দিকে নগদের কলামে টাকা বসবে। আবার প্রারম্ভিক ব্যাংক জমা বা ব্যাংক জের বা ব্যাংক তহবিল বা ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা ডেবিট ব্যালেন্স বা ব্যাংক জমা ডেবিট ইত্যাদি যে কোনো একটি থাকলে ব্যালেন্স বিডি লিখে নগদান বইয়ের ডেবিট দিকে ব্যাংকের কলামে টাকা বসবে। যেহেতু এখানে আমার নগদ তহবিল এবং ব্যাংক জমা উদ্বৃত্ত বলা আছে, সেজন্য আমার এই দুইটা টাকা ডেবিট পাশে ব্যালেন্স বিডি লিখে নগদেরটা নগদের কলামে এবং ব্যাংকেরটা ব্যাংকের কলামে লিখতে হবে। জুলাইয়ের 1 নগদ তহবিল এবং ব্যাংক উদ্বৃত্ত লেখার নিয়ম হলো ব্যালেন্স বিডি ডেবিট পাশে বসবে, ব্যালেন্স বিডি লিখে নগদের টাকা নগদের কলামে অর্থাৎ 26,500, ব্যাংকের টাকা ব্যাংকের কলামে 22,500। প্রথম লেনদেনটি ব্যালেন্স বিডি লিখে লিপিবদ্ধ করার পর
পরবর্তী লেনদেনগুলির মাধ্যমে যদি আমার কাছে টাকা আসে তাহলে বসাবো ডেবিট পাশে, যদি আমার কাছ থেকে টাকা চলে যায় তাহলে বসাবো ক্রেডিট পাশে। 3 তারিখ খেয়াল করি, 3 তারিখে লেখা আছে নগদে পণ্য বিক্রয় 7,500 টাকা এবং দাগ কাটা চেকে 5,000 টাকা। আমরা পণ্য বিক্রয় করেছি, পণ্য বিক্রয় করলে আমাদের কাছে টাকা আসলো, টাকা আসলে ডেবিট পাশে এবং গেলে ক্রেডিট পাশে। যদি আমরা পণ্য বিক্রয় করি নগদ এবং চেকে, তাহলে যদি আমরা জাবেদা করি, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমি আমাকে শুরুতেই বলেছিলাম বিবরণের ছকে নগদের বিপরীত নামটা লিখতে হয়, তাই এখানে নগদের বিপরীত নাম হলো বিক্রয় হিসাব, লিখলাম বিক্রয় হিসাব। নগদে বিক্রয় করেছি 7,500 টাকা, চেকে বিক্রয় করেছি 5,000 টাকা। যেটা নগদে করেছি সেটা নগদে লিখব, যেটা চেকে করেছি সেটা ব্যাংকের কলামে লিখব। 3 তারিখের পরে আছে 8 তারিখ। 8 তারিখে কি লেখা আছে? জীবন বীমার প্রিমিয়াম প্রদান 3,000 টাকা। জীবন বীমা প্রিমিয়াম প্রদান করলে আমাদের কাছ থেকে টাকা চলে যায়, টাকা চলে গেলে ক্রেডিট পাশে হিসেবে 8 তারিখ লিখলাম। এর যদি আমরা জাবেদা করি জীবন বীমা প্রিমিয়াম প্রদান, জাবেদা করলে জাবেদা হবে উত্তোলন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তো এখানে নগদের বিপরীত নাম কি আছে? নগদের বিপরীত নাম আছে উত্তোলন হিসাব, তাই আমি লিখব উত্তোলন হিসাব। যেহেতু নগদে জীবন বীমা দিয়েছি তাই নগদের কলামে বসবে 3,000 টাকা। এরপর 10 তারিখ ক্রয় 12,000 টাকা, যাহার 60% নগদে এবং 40% চেকে। আমরা পণ্য ক্রয় করেছি, ক্রয় করলে আমাদের টাকা চলে গেল, চলে গেলে ক্রেডিট পাশে বসবে, ক্রেডিট পাশে তারিখ দিলাম। তো ক্রেডিট পাশে লিখলাম নগদে ক্রয় করেছি, চেকে ক্রয় করেছি। নগদ এবং চেকের বিপরীত নাম কি আছে? নগদ এবং চেকের বিপরীত নাম আছে ক্রয় হিসাব, তাই লিখলাম ক্রয় হিসাব। ক্রয় হিসাব লিখে 12,000 টাকার 60% নগদে এবং 40% চেক দিয়েছি আমরা। তো 12,000 টাকা 60% করলে 7,200 টাকা হয় নগদে দিয়েছি এবং 4,800 টাকা চেকে দিয়েছি। 10 তারিখ গেল। এরপরে 15 তারিখ অফিসের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, এটা একটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি কিভাবে বুঝবো? যে সকল লেনদেন নগদান বইয়ের উভয় পাশে প্রভাব ফেলবে তাকে কন্ট্রা এন্ট্রি বলে। তো কন্ট্রা এন্ট্রির জন্য যেগুলো লেনদেন আছে আমি এখানে দেখাচ্ছি তোমাদেরকে। ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলে, এখানে আমি অফিসের প্রয়োজনে টাকা উত্তোলন করেছি তাই এটা কন্ট্রা এন্ট্রি হবে। আর কন্ট্রা এন্ট্রির জন্য হিসাবের পাশে ক বা সি লিখতে হবে। তো 15 তারিখ লিপিবদ্ধ করার জন্য উভয় পাশে আগে তারিখ লিখব, যেহেতু এটি একটি কন্ট্রা এন্ট্রি তাই উভয় পাশে বসবে। অফিসের প্রয়োজনে যদি আমি টাকা উত্তোলন করে নিয়ে আসি, নগদ টাকা আসবে এবং ব্যাংকের টাকা কমে যাবে। তো নগদ টাকা আসলে আমরা ডেবিট পাশে নগদের ঘরে বসাবো 7,500 টাকা এবং ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসাবো 7,500 টাকা। যেহেতু নগদ টাকা আসছে তাই ডেবিট পাশে নগদের ঘরে বসছে, ব্যাংকের টাকা কমে গেছে তাই ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে বসছে। ডেবিট পাশে বসা মানে বৃদ্ধি পাওয়া, ক্রেডিট পাশে বসা মানে হ্রাস পাওয়া। আর যেই ঘরে টাকা বসবে আমরা তার বিপরীত নাম লিখব। ডেবিট পাশে টাকা বসেছে নগদের ঘরে, এখানে লিখব ব্যাংক হিসাব। ক্রেডিট পাশে বসেছে ব্যাংকের ঘরে, আমরা এখানে লিখব নগদান হিসাব। আর যেহেতু এটা একটা কন্ট্রা এন্ট্রি তাই হিসাবের পাশে সি লিখতে হবে, সি দ্বারা কন্ট্রা এন্ট্রি বোঝায়। 15 গেল। 20 তারিখ আয়কর পরিশোধ করা হলো। আয়কর পরিশোধ করলে টাকা চলে যায় তাই ক্রেডিট পাশে বসবে। আয়করের যাবে দেওয়া হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তো নগদের বিপরীত নাম উত্তোলন হিসাব, এখানে লিখতে হবে উত্তোলন হিসাব। নগদে 4,500। এরপরে 30 তারিখ। 30 তারিখে কি আছে? নগদে বেতন প্রদান 6,000 টাকা এবং চেক মারফত ভাড়া প্রদান 3,000 টাকা। আমরা বেতন দিয়েছি এবং ভাড়া দিয়েছি, অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা চলে গেছে। চলে গেলে বেতনের জন্য গেল তাই বেতন হিসাব, বেতনের জন্য আমরা নগদ দিয়েছি তো নগদে বসাবো 6,000 টাকা। আবার 30 তারিখ লিখে ভাড়া হিসাব লিখব।
ভাড়া বাবদ আমরা চেক দিয়েছি, তাই ভাড়া হিসাব নামে ব্যাংকের ঘরে ৩,০০০ টাকা বসাবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আর মাত্র একটি লাইন বাকি আছে। এই ৩১ তারিখের জন্যই এই উদ্দীপকটা নির্বাচন করেছি সমাধান করার জন্য। আসো এবার ৩১ তারিখটা ভালো করে খেয়াল করো। ৩১ তারিখে কি বলা আছে? নগদ উদ্বৃত্তের ১,০০০ টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, এই তারিখটি করার আগে আমাদের ব্যালেন্স সিডি নির্ণয় করতে হবে, কারণ ব্যালেন্স সিডি হলো নগদ উদ্বৃত্ত। তো আসো আগে আমরা ব্যালেন্স সিডি বের করে নিই। ব্যালেন্স সিডি করার জন্য উপরে একটু জায়গা রেখে দুই পাশে আমরা দাগ দিয়ে নিব। যেহেতু আমার নগদ উদ্বৃত্ত রাখতে বলেছে, তাই আমি সবার আগে নগদান বইয়ের ডেবিট পাশের নগদের কলমটা আগে যোগ করব, কেননা নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনো বেশি হতে পারে না। তাই সব সময় নগদান বইয়ের ব্যালেন্স করার জন্য তোমরা নগদান বইয়ের ডেবিট পাশ আগে যোগ করে নেবে। নগদান বইয়ের ডেবিট পাশ যোগ করলে যোগফল আসে ৪১,৫০০ টাকা। যে টেনে দিব, এই যোগফলটাই নগদান বইয়ের ক্রেডিট পাশে পাঠাবো ৪১,৫০০। এই যোগফল থেকে উপরের টাকাগুলো বিয়োগ করব, তাহলে আমার আসে ২০,৮০০ টাকা। অর্থাৎ নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান বাদ দেওয়ার পরে আমার হাতে থাকে ২০,৮০০ টাকা। যেই অ্যামাউন্ট আমার হাতে থাকে তার নাম হলো ব্যালেন্স সিডি। যেই মাসের অঙ্ক সেই মাসের সর্বশেষ তারিখ দিয়ে লিখতে হয় ব্যালেন্স সিডি। প্রাপ্তি পাশের যোগফল প্রদান পাশে লেখার পরে প্রদান পাশে যে অ্যামাউন্টগুলি আছে এগুলো বিয়োগ করতে হয়। তো প্রাপ্তি পাশের যোগফল ছিল ৪১,৫০০, এখান থেকে প্রদান পাশের টাকাগুলো বিয়োগ করলে আমার অ্যান্সার আসে ২০,৮০০। এই ২০,৮০০ ব্যালেন্স সিডি বরাবর সবসময় বসাইতে হয়, কিন্তু এই উদ্দীপকে বলে দিয়েছে নগদ উদ্বৃত্তের ১,০০০ টাকা হাতে রেখে, অর্থাৎ আমার যে ব্যালেন্স সিডি ২০,৮০০ হলো, সেই ২০,৮০০ এখানে লেখা যাবে না। তারা যতটুকু লিখতে বলেছে, অর্থাৎ ১,০০০ টাকা হাতে রাখতে বলেছে, সেই ১,০০০ টাকা এখানে লিখতে হবে। ২০,৮০০ থেকে ১,০০০ টাকা লিখলে আর থাকে কত? ১৯,৮০০। সেই ১৯,০০০ টাকা আমাকে ব্যাংকে জমা দিতে বলেছে, অর্থাৎ ওই মাসের শেষ তারিখে আমি ১৯,৮০০ টাকা আবার ব্যাংকে জমা দিব। তো দুই পাশে ৩১ তারিখ লিখলাম। নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংকের টাকা বাড়বে, তাই ডেবিট পাশে ব্যাংকের ঘরে আমরা বসাবো ১৯,৮০০ টাকা, নগদের ঘরে ক্রেডিট পাশে বসাবো ১৯,৮০০ টাকা। যেই ঘরে টাকা বসলো তার বিপরীত নাম লিখবো। ব্যাংকের ঘরে বসেছে, বিপরীত নাম হলো নগদান হিসাব, পাশে একটি সি। এপাশে বসেছে নগদের ঘরে, বিপরীত নাম ব্যাংক হিসাব, পাশে একটি সি। এই হলো আমার ৩১ তারিখ লেনদেনের প্রয়োগটা। কি বলেছে আবার একটু রিপিট করছি। নগদ উদ্বৃত্তের ১,০০০ টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। নগদ উদ্বৃত্ত কাকে বলে? আমরা নগদান বই করার পরে ডেবিট পাশ থেকে ক্রেডিট পাশের পার্থক্য যে অ্যামাউন্টটা থাকে সেটাই হলো ব্যালেন্স সিডি। আর ওই ব্যালেন্স সিডিকে নগদ উদ্বৃত্ত বা হাতে নগদ বা সমাপনী নগদ তহবিল বলা হয়। এই নগদ উদ্বৃত্ত আসে ২০,৮০০ টাকা। এখানে ২০,৮০০ লেখা যাবে না, এখানে তারা যতটুকু হাতে রাখতে বলেছে, তারা বলেছে ১,০০০ টাকা হাতে রাখতে, তাই আমি ১,০০০ টাকা হাতে রাখলাম। অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে বলেছে। ২০,৮০০ থেকে ১,০০০ টাকা রাখার পরে থাকে কত? ১৯,৮০০। সে ১৯,৮০০ আমরা মাসের শেষে ব্যাংকে জমা দিয়েছি, তাই ব্যাংক ডেবিট পাশে বসিয়েছি, ক্রেডিট পাশে নগদের কলমে বসিয়েছি। যে হিসাবে বসিয়েছি তার বিপরীত নাম লিখে পাশে সি, পাশে সি। ৩১ তারিখ লেনদেন প্রয়োগ শেষ। এরপরে ব্যাংকের সিডিবিডি করলে আমাদের অঙ্ক শেষ। ব্যাংকের সিডি করার আগে আমাকে খেয়াল করতে হবে ডেবিট পাশের টাকা বড় আছে নাকি ক্রেডিট পাশের টাকা বড় আছে। যেমন নগদান বইয়ের ডেবিট পাশের নগদ সব সময় বড় হয়, কিন্তু ব্যাংকের বেলায় সেটা বলা যায় না, কেননা ব্যাংকের ডেবিট পাশও বড় হতে পারে এবং ক্রেডিট পাশও বড় হতে পারে, যে কোনো এক পাশ বড় হতে পারে। তাই আমাকে তাকিয়ে দেখতে হবে। দুই পাশ দেখলে দেখা যাচ্ছে ডেবিট পাশটা বড় হবে, তাই ডেবিট পাশটা আগে যোগ করতে হবে। ডেবিট পাশটা যোগ করলে আসে, ডেবিট পাশ যোগ করলে আসে ৪৭,৩০০। যে টেনে এই যোগফলটাকে ক্রেডিট পাশে ও ব্যাংকের কলামে বসাবো ৪৭,৩০০।
উপরে যা আছে পার্থক্য বের করতে হবে। পার্থক্য হলো 32,000। এই যে সিডি বরাবর 32,000 লিখে দিলাম। যেই পাশে সিডি হয় তার বিপরীত পাশে পরবর্তী মাসের 1 তারিখ দিয়ে ব্যালেন্স বিডি লিখতে হয়। অর্থাৎ আমার নগদান বইয়ের ক্রেডিট পাশে সিডি হয়েছে, এর বিপরীত পাশে হলো ডেবিট পাশ। ডেবিট পাশে এসে জুলাইয়ের পরবর্তী মাস কি আগস্ট, আগস্টের 1 তারিখ লিখতে হবে। আগস্টের 1 লিখে লিখতে হবে ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি নগদের টাকা নগদের কলমে, ব্যাংকের টাকা ব্যাংকের কলমে লিখবো। যেই মাসের অঙ্ক ওই মাসের সর্বশেষ তারিখ হয় ব্যালেন্স সিডি, আর পরবর্তী মাসের 1 তারিখে লিখতে হয় ব্যালেন্স বিডি। সিডি এর পূর্ণরূপ কি তোমরা জানো সবাই, ক্যারিড ডাউন নিচে নিত, আর বিডি এর পূর্ণরূপ ব্রড ডাউন উপর থেকে আনিত। এই যে সিডির টাকা পরবর্তী মাসের 1 তারিখে বিডি লিখে অঙ্ক শেষ করতে হয়। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।